আসসালামু আলাইকুম। আসসালাম। গত দুইটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট ছিল। তো সবার কি প্র্যাকটিস করা হয়েছে? যেমন নতুনদের মধ্যে তুহিন, তারপরে হচ্ছে রাহুল। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থাকো, লাইনে থাকো। কেমন ভালো আছি। শাওন। জি। শাওন হচ্ছে আমাদের ফিজিক্যালি ক্লাস করতেছে, আর সবাই অনলাইনে। তুহিন কই? হ্যাঁ, গত ক্লাসে ইয়া করা হয়েছে, প্র্যাকটিস করছি মসফেট। করছি সবগুলা। বুঝা গেছে। হুম। ঠিক আছে, আমাদের আরো একজন বাকি আছে, শিহান। শিহান জয়েন করতেছে না। হুম। আচ্ছা, আমাদের এই ভোল্টেজ ডিভাইডার কি দেখানো হয়েছিল? ভোল্টেজ ডিভাইডার নতুন ক্লাসে। হ্যালো। রেজিস্টরের ভোল্টেজ ডিভাইডার দেখানো হয়েছিল মিস্টার রাফি? মনে হয় ভোল্টেজ ডিভাইডার দেখানো হয়নি, না? আমাদের কি ভোল্টেজ ডিভাইডার দেখানো হয়েছিল? হ্যালো, মিস্টার রাফি। হ্যালো। ভাইয়া ওই আমাদের ভোল্টেজ ডিভাইডারটা এখনো দেখানো হয় নাই। দেখানো হয় নাই। জি। আচ্ছা, তো আমরা ভোল্টেজ ডিভাইডারটা দেখায়া তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে বাক কনভার্টারে। ঠিক আছে, তো ভোল্টেজ লাস্ট ডিভাইডারটা। কি রেখেছেন? হ্যালো। হ্যাঁ, লাস্ট ক্লাস গুলো তো আমি একটু বাইরে ছিলাম ঢাকার। হ্যাঁ, কি লাস্ট কি ক্লাস রেখেছিলেন আমাদের লাস্ট ক্লাস যেগুলা দেখাইছে এগুলো আপনি জানেন। এগুলো হচ্ছে ওই আপনার এন চ্যানেল মসফেট, পি চ্যানেল মসফেট, আর আচ্ছা। হচ্ছে ট্রানজিস্টর। হ্যাঁ, এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর। এই দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যারা করে নাই তারা অবশ্যই কালকে আমার একটু ইয়া দিবেন, দেখি আমি গুগল ড্রাইভের মাধ্যমে এটা শেয়ার করতে পারি কিনা। ঠিক আছে, পুরানো যারা ঠিক তারা আছে তো ভাইয়া। পারবেন, যারা ল্যাপটপের ক্লাস করছে তারা তো বুঝবেনই, কিন্তু যারা নতুন তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা ক্লাস না বুঝলে কিন্তু এই বাকি এই যে বাক কনভার্টার, সুইচিং রেগুলেটর, এগুলো কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, তখন কিন্তু শুধু এই যে পরীক্ষার খাতায় যারা পড়াশোনা না করে তারা কিন্তু শুধু চাইয়া থাকে গিয়া প্রশ্নের দিকে। ঠিক আছে, সো এই জিনিসগুলা কালকের মধ্যেই আপনারা কালেক্ট করে নেবেন। আশা করি মানে পরবর্তীতে ক্লাসগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো
আমাদের এই রেজিস্টর ক্লাসে আমরা সম্ভবত ভোল্টেজ ডিভাইডারটা শিখাই নাই। তো ভোল্টেজ ডিভাইডারটা আমরা দেখাই নিচ্ছি। ভোল্টেজ ডিভাইডার কি? কোনো সময় ভোল্টেজকে বাড়ানোর প্রয়োজন হয়, আবার কোনো সময় ভোল্টেজকে কমানোর প্রয়োজন হয়। ঠিক আছে? যে একটা 19 ভোল্ট আসতেছে, বড় একটা ভোল্টেজ আসতেছে, সেই ভোল্টেজটাকে যেমন আমাদের এই অ্যাডাপ্টার থেকে এই অ্যাডাপ্টারের মাধ্যমে কি হইতেছে, এখানে বড় একটা ভোল্টেজ, এখানে 19 ভোল্ট ঢুকতেছে, বাট আমার এইখানে দরকার হলো গিয়া 5 ভোল্ট। ঠিক আছে? তখন আমরা কি করব, এই 19 ভোল্টটাকে কিভাবে আমরা কনভার্ট করব? ঠিক আছে? ছোট ছোট থেকে বড় থেকে ছোট করব, যে একটা সেকশনকে চালানোর জন্য আমাদের এই কম ভোল্টেজের প্রয়োজন হবে, বাট এখানে আসতেছে এত বড় ভোল্টেজ। তখন আমরা কিভাবে সেই ভোল্টেজটাকে কন্ট্রোল করব? সেই কন্ট্রোলের জন্য হচ্ছে আমাদের প্রয়োজন হয় ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডারের জন্য আমাদের একটা সূত্র আছে। প্রথমত একটা হচ্ছে মেইন ভোল্টেজ প্রয়োজন। ঠিক আছে? মেইন ভোল্টেজ, এটা একটা স্টেশন ভোল্টেজ। দেন স্টেশন ভোল্টেজের পরে আমরা একটা রেজিস্টর দিয়ে দিব, দেন আরেকটা রেজিস্টর দিয়ে দিব, দেন এটার গ্রাউন্ড করে দিব। লাস্টের রেজিস্টরটা হচ্ছে গ্রাউন্ডে থাকবে। তো এইখান দিয়া এই পর্যন্ত আমাদের 19 ভোল্ট আসতেছে। আবার এই দিক দিয়েও এখন 19 ভোল্ট আসতেছে, যেহেতু কোনো বাধা নাই, এদিক দিয়েও 19 ভোল্ট আসতেছে। তো ভোল্টেজটা কখন এটা আউটপুটটা আমাদের এই কনভার্ট করে দিবে, সেটা কিভাবে, আরে রাবার কই, তো এইখানে আইসা যদি আমাদের এখানে একটা আউটপুট থাকে, এখানে আউটপুটের কোনো সেকশন থাকে, ও ইউ টি আউটপুট, এই আউটপুটটা দরকার হয়। আমরা ধরি এইখানে 100 কে এর একটা রেজিস্টর আছে, এইখানে একটা 100 কে রেজিস্টর আছে। ঠিক আছে? তো এর একটা ছোট্ট একটা সূত্র আছে, কি, এটারে বলা হয় অ্যাভেইলেবল ভোল্টেজ। অ্যাভেইলেবল মানে যেই ভোল্টেজটা আমাদের মেইন ভোল্টেজটা আসছে, এটাকে বলা হয় অ্যাভেইলেবল ভোল্টেজ। তো এইখানে অ্যাভেইলেবল ভোল্টেজ ইনটু আর টু, তারপরে হচ্ছে নিচে হচ্ছে R1 প্লাস R2, এইটাই সূত্র। আর এটা আমরা ছোট করে কি লিখতে পারি, এ ভি ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে আমাদের অ্যাভেলেবেল ভোল্টেজ আছে কত? অ্যাভেলেবেল ভোল্টেজ আছে 19 ইন্টু 100, নিচে হচ্ছে 200। তাহলে আমাদের যদি আমরা এইটারে এইটা কাটা, ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা 19 রে ভাগ করি, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 পয়েন্ট সামথিং। ঠিক আছে? 9.5 ধরলাম। এই 9.5 হচ্ছে এটার আউটপুট ভোল্টেজ, 9.5। এখানে আউটপুট ভোল্টেজে কত আসবে? 9.5 ভোল্টেজ। এখানে দেখেন, যখন আমাদের এই রেজিস্টরের মান আর এই রেজিস্টরের মান সমান হবে, একেবারে সরাসরি আপনি ধরে নেবেন যে এর যে অ্যাভেলেবল যেই ভোল্টেজটা আছে, অ্যাভেলেবল ভোল্টেজটা যদি এখানে 100 থাকে, তাহলে এখানে 50 হবে, হাফ হয়ে যাবে, 50 ভোল্ট। এখানে যদি আমাদের 100, এটাও 100, এটাও 100, এইটাও 50, 50কে, এটাও 50কে যদি থাকে, চোখ বুঝে আমাদের ভোল্টেজ হাফ হয়ে যাবে। অ্যাভেলেবল ভোল্টেজ যত থাকবে তার অর্ধেক হয়ে যাবে যদি দুইটা রেজিস্টরের মানই সমান হয়, তাহলে আউটপুট ভোল্টেজ তার অর্ধেক হয়ে যাবে। এখানে যদি 20 ভোল্ট থাকে, তাহলে এখানে
10 ভোল্ট আসবে। এইখানে যদি 40 ভোল্ট থাকে এইখানে 20 ভোল্ট আসবে। এইখানে যদি 200 ভোল্ট থাকে তাহলে এখানে 100 ভোল্ট আউটপুট হবে। ঠিক আছে? সহজ। না বুঝলে আবার বলেন, আবার দেখাই আমি। অ্যাভেলেবেল ভোল্টেজ বাই আউটপুট, এটা মনে করি আমরা একটা আইসি, আইসিটাই আউটপুট, ও ইউ টি আউটপুট। আউটপুট অ্যাভেলেবেল ভোল্টেজ আমরা ধরি কত, 20 ভোল্ট। এইখানে আমরা ধরি 50, 50 কে, এটা ধরি আমরা 50 কে। সূত্র কি হবে, এভি ইন্টু আর টু, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর ওয়ান। এটা কেউ জিজ্ঞেস করলো না যে আর ওয়ান আর টু কই থেকে আসলো। এটা হচ্ছে রেজিস্টর ওয়ান, এটা হচ্ছে রেজিস্টর টু। তো সূত্রটা হচ্ছে অ্যাভেলেবেল ভোল্টেজ ইন্টু নিচেরটা, অ্যাভেলেবেল ভোল্টেজের সাথে নিচেরটা গুণ হবে। ঠিক আছে, আর টু, দেন হচ্ছে এইটা আর এইটা প্লাস, আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টু, তাহলে উপরে অ্যাভেলেবেল ভোল্টেজ হচ্ছে 20 ইন্টু নিচেরটা হচ্ছে 50, আর নিচে 50 প্লাস 50, মানে হচ্ছে উপরে আমরা উপরে 5 দুগুণে 10, কত আসে উপরে, 5 দুগুণে 10, 1000 আসে না, 1000, হ্যাঁ 20 50 1000 নাকি, তারপরে হলো নিচে হলো গিয়া 100, তাহলে এটা দিয়ে এটা কাটা, এটা দিয়ে এটা কাটা, এটা দিয়ে এটা কাটা, তাহলে 10 ভোল্ট। ঠিকই আছে, তাহলে এইখানে আমাদের 10 ভোল্ট আউটপুট আমরা পাবো। এইটুক কারো সমস্যা আছে কিনা, বোঝা গেছে কিনা? আচ্ছা ভাইয়া, রেজিস্টার কি কখনো এক না হয় আলাদা যদি হয়, যেমন R1 50 বা R2 40 বা 30 এমন হলে? হ্যাঁ, এই রাইট, এটা আমি এটাও দেখাচ্ছি। ঠিক আছে, আমি জি ভাইয়া। আলাদা করে তখন দেখাচ্ছি। আর কি, তখন ভোল্টেজের পরিবর্তন হবে। হ্যাঁ, ভোল্টেজের পরিবর্তন হবে। তো আমরা ওইটাও দেখাচ্ছি, এটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করে এইটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, উপরেরটা যদি কম হয়, নিচেরটা যদি কম হয়, উপরেরটা বেশি হয়, নিচেরটা কম হয়, এরকম আমরা আরো কয়েকটা দেখাবো। এখন আমরা আবার ধরি এখানে অ্যাভেলেবেল ভোল্টেজ 20 ভোল্ট, এটা ফার্স্ট রেজিস্টর, এটা সেকেন্ড রেজিস্টর, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর আউটপুটটা ধরি আমরা এইখানে। ওকে, আইসি, বা এখানে একটা লাইট হইতে পারে, এটা লাইটও হইতে পারে। ঠিক আছে, লাইট, ফ্যান, যাই হোক আউটপুট। ঠিক আছে, এখানে আমাদের কত ভোল্টেজ দরকার সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখানে এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, এটারে আমরা ধরি 100, আর এটারে ধরি আমরা 50। ঠিক আছে, 50 কে 100 কে। এখন কি হয়, সূত্রটা কি, অ্যাভেলেবেল ভোল্টেজ ইনটু কত, আর টু কত 50, আর নিচে হবে গিয়া আর ওয়ান প্লাস আর টু। আচ্ছা, এটাতে তো আমি, এটা হচ্ছে আর টু। তাহলে সূত্রের অনুযায়ী অ্যাভেলেবেল ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট ইন্টু 50, নিচে হচ্ছে 150, তাই না? এই শূন্য কাটা, তাহলে 5 20 100, 6.67। হ্যাঁ 15 দিয়া যদি আমরা 100 রে ভাগ করি কত আসে, 6.67 ভোল্ট। ঠিক আছে, 6.67 ভোল্টেজ আসতেছে। তো আমাদের এইখানে আউটপুটটা হবে 6.67 ভোল্ট। এটা আমাদের
এইখানে R1 R2 কিভাবে বসাবে ক্যালকুলেশন করে আমাদের এই আইসিতে কত ভোল্টেজ দরকার হবে যদি আমরা আগেই জানি যে আমাদের এইখানে 6.67 ভোল্টেজ দরকার হবে তাহলে আমরা R1 এ 100 কে দিব এবং R2 তে 50 কে রেজিস্টর বসাবো ঠিক আছে যারা সার্কিট ডিজাইন করে তারা জানে যে এই আইসির মধ্যে এই লেগের মধ্যে কত ভোল্টেজ দরকার হবে সেই অনুযায়ী তারা ওইখানে এই রেজিস্টরগুলা 50 কে হোক 80 কে হোক ওইটা ওইভাবে বসায় দেয় যাতে আউটপুটটা এইভাবে তারা পাইতে পারে এই গেল একটা দেন আবার আমরা এটাকে ক্লিয়ার করে দেই আরেকটা নেই এই এই আমি ভিন্ন ভিন্নভাবে আইকা দেখাইতেছি কারণ যাতে বোঝা যায় কারণ সার্কিটে তো আর একভাবে থাকবে না বিভিন্নভাবে থাকবে তাই না সো এইখানে অ্যাভেলেবেল ভোল্টেজ ধরি আমরা 20 ভোল্ট আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 20 ভোল্ট অথবা কত লাগবে 12 ভোল্ট হ্যাঁ 12 ভোল্ট তো আমরা যে কোনো একটারে ধইরা আমরা এখন 12 ভোল্টের ধরি ঠিক আছে সরি এখন যদি আমরা 12 ভোল্টটাকে নেই 12 ভোল্ট তাহলে এইখানে ধরি আমরা কত 30 কে আর এইখানে ধরি আমরা 50 কে ঠিক আছে ধরার পরে আমাদের সূত্র কি হবে অ্যাভেলেবল ভোল্টেজ ইনটু কত এটা R1 এটা R2 50 অ্যাভেলেবল ভোল্টেজ ইনটু R2 তারপর R1 প্লাস R2 ইকুয়াল টু অ্যাভেলেবল ভোল্টেজ কত 12 ভোল্ট আর ইনটু R2 কত 50 নিচে হবে কত 30 50 80 না 80 8 এর 0 0 কাটা 5 12 60 নিচে হলো 8 8 আটা 7.5 7 আটা 56 7.5 দেখো এখন আগে কিন্তু আসছে কত ভোল্টেজ কইমা আসছে তাই না এবার কিন্তু যখন আমরা R2 তে বড় দিছি আর R1 এ ছোট দিছি তখন কিন্তু ভোল্টেজ কিন্তু বাইরে গেছে এখন যদি আমি এটারই উল্টায় দেই জাস্ট এটারে যদি আমি এইখানে 50 নিয়ে আসি আর এইখানে 30 নিয়ে আসি তাহলে কি হবে তখন কি হবে জাস্ট এটা নিচেরটা তো 80 থাকবে আর উপরেরটা হয়ে যাবে তখন 4.5 আসবে হ্যাঁ এখানে চলে আসবে 30 না এখানে চলে আসবে 30 তাহলে অ্যানসার আসে কত 4 পয়েন্ট সামথিং না 4.5 ভোল্ট 4.54 তাহলে 5 ভোল্ট 5 ভোল্ট বুঝি নাই আচ্ছা 50 50 ঠিক আছে 50 ওকে তো তাহলে আমরা এখানে দেখতেছি যে R1 এবং R2 রে যখনই আমরা চেঞ্জ করতেছি তখনই কিন্তু কোনো সময় ভোল্টেজ বাড়তেছে কোনো সময় ভোল্টেজ কমতেছে ঠিক আছে মেইন ভোল্টেজটাকে কমায়া বাড়ায়া আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট আমাদের সার্কিটে যতটুকু রিকোয়ারমেন্ট হবে এইখানে আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট হবে সেই ভোল্টেজটাই কনভার্ট করার জন্য আমাদের এই ধরনের ভোল্টেজ ডিভাইডারের প্রয়োজন হয় ওকে তো এখন আমাদের যদি এখন দুইটা প্রয়োজন হয় দুইটা আউটপুট প্রয়োজন হয় তখন আমরা কি করব এইভাবে 1 2 3 এখন যদি আমাদের R1 R2 R3 এটা 10 এটা 20 এটা 30 ঠিক আছে 30 তো এইখানে যদি একটা আউটপুট হয় তো এখন আমাদের এই আউটপুটটার ভ্যালু কত হবে অ্যাভেলেবল ভোল্টেজ 20 ভোল্ট এখন কি হবে দেখেন আমরা জানি কি সিরিজে
রেজিস্টর যোগ হয়, তাই না? সিরিজে রেজিস্টর যোগ হয়। সো আমরা কি করব, জাস্ট এটাকে 1 2 আমরা অ্যাভেলেবেল ভোল্টেজ 20 ভোল্ট, ঠিক আছে। এখন আর ওয়ান এর নিচে হচ্ছে দুইটা, তাহলে এটাকে আমরা আর1 রাখলাম। আর এই যে 20 আর টু আর আর3 কে আমরা জাস্ট যোগ করে দিব। 20 আর 30 হচ্ছে 50 কে, আর এখানে 10 কে। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের অ্যাভেলেবেল ভোল্টেজ হচ্ছে ইনটু আর2 হচ্ছে 50 আর আর1 হচ্ছে প্লাস আর2, তাহলে উপরে হচ্ছে 20 ইন্টু 50/60। তাহলে এটা কাটা, 5 20 106 কত হয়? কেউ যদি উপরে দুইটা যোগ করে R1 এবং R2, তাইলে তো এটা ইয়া হবে না। আউটপুট কোন জায়গা থেকে আসতেছে, আউটপুট কোন জায়গা থেকে গেছে সেটা পিন তো আইসা এখানে লাগবে, ঠিক আছে। আমি ওইটাও দেখাচ্ছি কিভাবে হবে, ঠিক আছে। তাহলে 6 10 60, এটার অ্যান্সার কত আসে? 6 15 কত আসে? হ্যালো, একজনের ডিভাইড করেন 6 দিয়া 100 রে। 16.67 16.67 ভোল্ট, ঠিক আছে, এইটা আসে। দেন এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি এইখানকার আউটপুট নিব, তখন কি হবে? আমরা এখন এই যে 10-এর আউটপুট নিয়ে নিছি নিচের দুইটাকে যোগ করে, এখন যদি আমি এইটার আউটপুট নিতে চাই তাহলে আর1 প্লাস আর2 কে যোগ করে দিতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 30, ঠিক আছে। এইখানে অ্যাভেলেবল ভোল্টেজ আর1 প্লাস আর2, তাহলে আর1 আর2 হচ্ছে কত হয়ে যাবে? 30, আর নিচে থাকবে হচ্ছে 30 কে কে, ঠিক আছে। 30 কে হইলে আউটপুট কি আসবে? 20 ভোল্টের কি বলছিলাম, অর্ধেক, 10 ভোল্ট। বুঝা গেছে? এখন আমরা যদি ডাইরেক্টলি এইভাবে দেই 1 2 3, জাস্ট আমরা আউটপুট নিব এখান থেকে, ঠিক আছে। এটা আর1 আর2 আর3, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 200। কি হবে? অ্যাভেলেবল ভোল্টেজ 20 ভোল্ট, এভি কত? অ্যাভেলেবল ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট 20 into ইন্টু, 200 তাহলে এখন এইখানে হবে আর3 রে আর2 হবে, তাই না? আর3 আর হচ্ছে এটা হয়ে যাবে 150 প্লাস 200, তাহলে এখানে 200 250 হয়ে যাবে না? 350 350 350 350, তাহলে 350 রে আমরা এখন যদি অ্যাভেলেবল ভোল্টেজ 20 ভোল্ট, আর3 200, আর নিচে হচ্ছে 350, এখান থেকে একটা কাটা, এখান থেকে একটা কাটা, তাহলে 400 উপরে, উপরে 400, নিচে হচ্ছে 35, ডিভাইড করেন কেউ। 11.423 11.43 43 43, 43 ওকে। তাহলে আমাদের এইভাবে ভাগ করতে হবে। আর এটা ভাগ করার কারণও আছে, এই ভোল্টেজ ডিভাইডার দেখানোর কারণও আছে। এই ভোল্টেজ ডিভাইডার হচ্ছে কোনো একটা সেকশনে গিয়ে এরকম ভাবে অ্যাভেলেবেল ভোল্টেজকে সে কমায়া কোনো একটা আইসি রে ভোল্টেজ দিবে, কোনোটাকে গেট করবে, হ্যাঁ, কোনোটাকে ডাউন করে দিবে। এই কাজটা এই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আমরা করব। আশা করি বোঝা গেছে। কেউ বুঝতে না পারলে বলেন। ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার কি কাজ করে?
ভোল্টেজ রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজটাকে কনভার্ট করে দেয়। জাস্ট এইটুকুই লেখা রাখেন যে ভোল্টেজ ডিভাইডার করে কি করে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো একটা সেকশনে রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজটাকে কনভার্ট করে দেয়। সেটা ছোটও করতে পারে, এটা বড়ও করতে পারে। ঠিক আছে, লেখেন, লেখা রাখেন। কালকে আমার একটু খেয়াল ছিল না যে ক্লাস আছে, তারপরে এক জায়গায় চলে গেছিলাম, ওখান থেকে আইসা আর ক্লাসের মনে নাই। ওকে, তো আশা করি ভোল্টেজ ডিভাইডার বোঝা গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাক কনভার্টার। যেহেতু আমাদের এই ট্রানজিস্টর শেষ হয়ে গেছে, মসফেট আমরা চিনে ফেলছি, এন চ্যানেল, পি চ্যানেল, এনপিএন, পিএনপি, ঠিক আছে, এগুলা স্কেমেটিক রিড করার জন্য খুব জরুরি। তো আমরা আজকে চলে যাব হচ্ছে বাক কনভার্টারে। বাক কনভার্টার কি বা সুইচিং রেগুলেটর কি, বাক কনভার্টার বা সুইচিং রেগুলেটর কি, এবং এটা কেন ব্যবহার করা হয়। আমরা তো একটা ভোল্টেজকে জাস্ট কোনো একটা জায়গায় কনভার্ট করে এমনি দিয়ে দিতে পারি। এই যে আমরা ভোল্টেজ ডিভাইডার দেখলাম, এই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে যে কোনো একটা সেকশনে আমাদের ভোল্টেজ যতটুকু দরকার ততটুকু আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এই ভোল্টেজ এই বাক কনভার্টার বা সুইচিং রেগুলেটর কেন প্রয়োজন, ঠিক আছে। তো সেটাই আমরা জানবো যে কেন প্রয়োজন ভোল্টেজ ডিভাইডার, এই সুইচিং রেগুলেটর বা বাক কনভার্টার, এবং লিনিয়ার রেগুলেটর কি, ঠিক আছে। আমরা তো লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে আমরা কোনো একটা জায়গায় ভোল্টেজ 10 ভোল্টে 5 ভোল্ট কইরা, 5 ভোল্টকে 2 ভোল্ট কইরা, বা 5 ভোল্টকে যেখানে 1 ভোল্ট দরকার, আমাদের মাদারবোর্ডে বিভিন্ন ভোল্টেজ দরকার। এক এক প্রত্যেকটা, যেমন এইচপি, ডেল, লেনোভো, অ্যাপেল, যত ল্যাপটপই আছে, ঠিক আছে, তারপরে অন্যান্য যত সার্কিট আছে, ম্যাক্সিমাম সার্কিটেই আমাদের কি দরকার, এই বাক কনভার্টার দরকার। এবং ভিন্ন ভিন্ন ভোল্টেজ তারা নিয়ে কাজ করে, বিভিন্ন সেকশনে, এক এক সেকশনে এক এক ধরনের ভোল্টেজ দরকার হয় মাদারবোর্ডে। তো এই ভ্যারাইটিস ভোল্টেজকে কনভার্ট করার জন্য মূলত এই বাক কনভার্টার বা সুইচিং রেগুলেটর ইউজ করা হয়। তো বাক কনভার্টার এবং লিনিয়ার রেগুলেটরের পার্থক্য কি? লিনিয়ার রেগুলেটর হচ্ছে ছোট কোনো একটা একটা ভোল্টেজকে, যেখানে অ্যাম্পিয়ারের তেমন গুরুত্ব নাই, ঠিক আছে, একটা ভোল্টেজকে এক পাশ থেকে জাস্ট আরেক পাশে কনভার্ট করে দিল, সেখানে অ্যাম্পিয়ারের কোনো গুরুত্ব নাই, সেখানে ততটা শক্তির প্রয়োজন নাই। তো তখন সেখানে কি করে, জাস্ট একটা এরকম একটা মসফেট দিয়া সেটারে এবার গেট করে, এখানে 5 ভোল্ট দিয়া, এখানে একটা গেট দিয়া, এটারে যদি 3 ভোল্ট দরকার হয় সেটাকে গেট করে জাস্ট 5 ভোল্টকে 3 ভোল্টে কনভার্ট করে দেয়। এখানে জাস্ট অ্যাম্পিয়ার হয়তো বা 1 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার যতটুকু তৈরি হয়, বা 0.5, 0.1, যতটুকু অ্যাম্পিয়ার তৈরি হয়, অ্যাম্পিয়ার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, একটা ভোল্টেজ সে পাস করে দিছে। এটা হচ্ছে জাস্ট লিনিয়ার রেগুলেটর, লিনিয়ার রেগুলেটর এটা। আর আরেকটা হচ্ছে আমাদের যেখানে অ্যাম্পিয়ারের প্রয়োজন হবে, ঠিক আছে, সেইখানে দেখা যায় যে আমাদের এখানে ভোল্টেজ আছে 3 ভোল্ট, বাট এখানে আমাদের 5 অ্যাম্পিয়ার দরকার হয়, আমাদের এখানে 10 অ্যাম্পিয়ার দরকার হয়, ঠিক আছে, আমাদের এই 20 অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়। তো এইগুলার জন্য আমাদের হচ্ছে সুইচিং রেগুলেটর বা বাক কনভার্টার প্রয়োজন হয়। তো আমরা সেই বাক কনভার্টারই কিভাবে সেটাকে কনভার্ট করে সেটা আমরা দেখব। তো একটা বাক কনভার্টারের জন্য কি প্রয়োজন হয়, একটা বাক কনভার্টার তৈরি করতে হলে আমরা, আমি আমার আমার ক্ষেত্রেই আমি বাক কনভার্টার কি, বাক কনভার্টার কি, বাক কনভার্টার বলে সব সময়, ঠিক আছে, আমি মনে করছি যে এটা কোনো একটা স্পেশাল কোনো কিছু আর কি। তো সুইচিং রেগুলেটর আর বাক কনভার্টার সেম জিনিস, এটা
আমি বুঝতাম না। আবার বাক কনভার্টার দেখি যে একটা একটা এক্সট্রা একটা গ্যাজেট দিয়া সেটারে বাক কনভার্টিং করতেছে, ঠিক আছে? মানে মাথার মধ্যে খুব প্যাচ লাগতো। তো সেইটা আমি সহজভাবে এখন বুঝাই দিতেছি যে বাক কনভার্টারটা কি। সেটা একটা আলাদা সার্কিটের মাধ্যমে তৈরি করে নেওয়া ওই সেকশনটাকে চালানো যায়। আবার মাদারবোর্ডের মধ্যে সবসময় বাক কনভার্টার একটা দেয়া থাকে, একটা সুইচিং রেগুলেটর একটা সেকশনকে চালানোর জন্য যে বিশেষ একটা সুইচিং রেগুলেটর তৈরি হয় পিডাব্লিউ এর মাধ্যমে, সেটা হচ্ছে বাক কনভার্টার। তো আমরা এখন দেখাচ্ছি যে বাক কনভার্টার কি। তো আমাদের মাদারবোর্ডের যে ভ্যারাইটিস সেকশনের কথা বললাম, যেমন সিপিইউর জন্য এক ধরনের ভোল্টেজ প্রয়োজন হয়, আউটপুটে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়। জিএফএক্স কোরের জন্য এক ধরনের ভোল্টেজ প্রয়োজন হয়। পিসিএস এর জন্য 1.05 প্রয়োজন হয়। র্যামের জন্য দরকার হয় 1.5, 1.35, 2.5, তারপরে হচ্ছে 3.3 ভোল্ট। যেমন ওল্ড যেই ডিডিআর র্যামে, ডিডিআর র্যাম, তারপরে টু ডিডিআর টু র্যাম, ডিডিআর টু র্যামে হচ্ছে 1.5, তারপরে হচ্ছে ডিডিআর থ্রি, ডিডিআর থ্রিতে হচ্ছে 1.35, ডিডিআর ফোরে হচ্ছে 1.2 ভোল্ট, ঠিক আছে? এরকম বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের ভোল্টেজকে কনভার্ট করার জন্য আমাদের এই বাক কনভার্টার ইউজ করে একটা পার্টিকুলার ভোল্টেজকে আউটপুট করে। বাট আমাদের অ্যাডাপ্টার কি করে? অ্যাডাপ্টার একটা নির্দিষ্ট ভোল্টেজ প্রোভাইড করে, অ্যাডাপ্টার বা ব্যাটারি একটা নির্দিষ্ট ভোল্টেজ প্রোভাইড করে। সেই ভোল্টেজটাকেই আস্তে আস্তে ধীরে ধীরে এই ছোট করতে 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 যেখানে যেরকম ভোল্টেজ প্রয়োজন হয় এই কনভার্টিং বা বাক কনভার্টারের মাধ্যমে সেইখানে সেই ভোল্টেজটাকে পাস করে দেয় সুইচিং এর মাধ্যমে। তো তো একটা বাক কনভার্টারের জন্য কি কি প্রয়োজন হয় আমরা প্রথমে সেই প্রয়োজনীয়তাটা জেনে নিই। বিইউসিকে বাক কনভার্টার, বাক কনভার্টার কি? বাক কনভার্টার হচ্ছে এক নম্বরে হচ্ছে আমাদের পিডাব্লিউএম আইসি বা চিপ, সিএইচআইপি চিপ প্রয়োজন হয়। দুই হচ্ছে টু মসফেট, দুইটা মসফেট প্রয়োজন হয়। দুইটা মসফেট কি কি? আপার মস অ্যান্ড লোয়ার মস, মস মানে মসফেট, ঠিক আছে? আপার মসফেট এবং লোয়ার মসফেট। তিন হচ্ছে কয়েল, কয়েল প্রয়োজন হয়, আউটপুট কয়েল, আউটপুট কয়েল। চার নাম্বারে হচ্ছে আমাদের দরকার হয় আউটপুট ক্যাপাসিটর, আউটপুট ক্যাপাসিটর, ঠিক আছে? প্রথমত হচ্ছে পিডাব্লিউএম চিপ, তারপরে দুইটা মসফেট আপার এবং লোয়ার মসফেট, তারপরে হচ্ছে কয়েল, তারপরে হচ্ছে ফোর আউটপুট ক্যাপাসিটর। ওকে, তো এখন আমরা সেই চিত্রটাই আঁকি, চিত্রের মাধ্যমে আঁকা দেখাই। প্রথমত হচ্ছে একটা চিপ, তারপরে হচ্ছে দুইটা মসফেট। এই মসফেট গুলার আমরা আপার মসফেট এবং লোয়ার মসফেট বলতেছি, বিভিন্ন নাম আছে, আপার মসফেট, লোয়ার মসফেট, ফার্স্ট মসফেট, না এটা হচ্ছে আপার মসফেট, লোয়ার মসফেট, তারপরে টপ মসফেট, বটম মসফেট। এক এক মাদারবোর্ডে এক এক ধরনের নাম হিসেবে এরা আসে। তারপরে হাই মসফেট, লো মসফেট, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো অনেকগুলা নাম আছে, যদি পরে মনে আসে কাজ করতে করতে তখন আমি বলবো। তারপরে হচ্ছে প্রয়োজন হচ্ছে একটা আউটপুট কয়েল, ওকে। তারপরে হচ্ছে দরকার হচ্ছে একটা ক্যাপাসিটর,
একটা আউটপুট। তো এখন এই যে আমাদের এই সকল যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোকে চালানোর জন্য তো আমাদের ইনপুট ভোল্টেজ প্রয়োজন হবে। সেই ভোল্টেজটা কোত্থেকে আসে? সেই ভোল্টেজটা হচ্ছে হয় এসএমপিএস অথবা অ্যাডাপ্টার থেকে আসে। আইসা এইখানে ঢুকে অ্যাজ এ ইনপুট এটা ইনপুট হইয়া আমাদের ড্রেনে, এটা হচ্ছে ড্রেইন, এটারে বলে উপরেরটারে বলে চারটা লেগ যে, এটারে বলা হয় ড্রেইন। এইখানেও সেম চারটা লেগ ড্রেন থাকে, নিচে তিনটা লেগ থাকে, এটা গ্রাউন্ড, আর এটার যে তিনটা লেগ আছে সোর্স, এটা এই সেকেন্ড মসফেট বা লোয়ার মসফেটের ড্রেনের সাথে কানেক্টেড থাকে, এবং এই গেটগুলা কানেক্টেড থাকে হচ্ছে আইসির সাথে। ওকে, এটা হচ্ছে ইউপি আপার মসফেট, এটা এলপি এলএম, হ্যাঁ, ইউএম আর এলএম মানে আপার মসফেট এবং লোয়ার মসফেট। তো আমাদের এই যে চিপ আছে, এই চিপটা প্রথমে একটা ইনপুট ভোল্টেজ লাগে, তাকে চালানোর জন্য দুইটা ভোল্টেজ লাগে। সেই ভোল্টেজটাকে আরেকটা ভোল্টেজ এইভাবে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে অথবা কোনো একটা আইসির মাধ্যমে এটাকে ভিডিডি ভোল্টেজ হিসেবে 5 ভোল্ট, হ্যাঁ, একটা ইনপুট ভোল্টেজ তো ঢুকেই এটার ভিতরে ইন্টারনালি কাজ করার জন্য, এবং এটাকে ভিতরে যে চিপের ভিতরে হাজার হাজার চিপ আছে এগুলোকে ড্রাইভ করার জন্য আরেকটা ভোল্টেজ প্রয়োজন হয়, ঠিক আছে, এবং সাথে সাথে এর একটা গ্রাউন্ড প্রয়োজন হয়। তাহলে তিনটা রিকোয়ারমেন্ট এখানে, প্রথমত হচ্ছে একটা ইনপুট ভোল্টেজ আসে, একটা ড্রাইভ ভোল্টেজ আসে এবং একটা গ্রাউন্ড থাকে। ওকে, এই আইসির রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ইনপুট ভোল্টেজ, একটা ড্রাইভিং ভোল্টেজ আর একটা গ্রাউন্ড। এই আইসির একটা রিকোয়ারমেন্ট তৈরি হলো, এবং এই যে আমাদের মসফেট আছে সুইচিং এর জন্য, আমাদের মেইন ভোল্টেজটা ড্রেনে আসতে হয়, ঠিক আছে। সুইচিং এর যে কোনো প্রকার সুইচিং সেকশনের জন্য মেইন ভোল্টেজটা, যে কোনো সেকশনে যদি 19 ভোল্ট সেকশন হয় তাহলে 19 ভোল্ট প্রত্যেক এই মসফেটের আপার মসফেটের ড্রেইনে যাবে প্রত্যেক সেকশনে। আরও যদি কয়েকটা সেকশন থাকে, এরকম 4টা থেকে 5টা সেকশন আছে, সব সেকশনের আপার মসফেটের ড্রেইনে এই ইনপুট ভোল্টেজটা যাবে, ঠিক আছে, 19 ভোল্ট। দেন এই ভোল্টেজটা কনভার্ট হবে কিভাবে? যখন আমাদের এই মসফেট যখন এই ধরনের রিকোয়ারমেন্টগুলা কি করবে, এটারে ফুলফিল করার সাথে সাথে যদি অন্য একটা সেকশন থেকে যেভাবে হোক তার একটা এনাবেল, একটা চাবির প্রয়োজন হবে, ঠিক আছে, গাড়ির যেমন ড্রাইভারের প্রয়োজন হয়, তার এরকম একটা এনাবেল প্রয়োজন হবে, ঠিক আছে। সেই এনাবেল যখন এখানে এসে হিট করবে, তখনই কি করবে, সে এটার ভিতরে কার্যক্রম শুরু করবে, ঠিক আছে। এই চিপের ভিতরে চিপগুলা কিন্তু প্রি প্রোগ্রাম করা থাকে, ঠিক আছে। এই যে লেগগুলা চিপের প্রত্যেকটা লেগ কিন্তু প্রি প্রোগ্রামড, যে তুমি এই লেগে কোন ভোল্টেজ যাবা, এই লগে তুমি এনাবেল আসবা, এই লেগ দিয়ে তুমি ভিসিসি ঢুকবা, ঠিক আছে। এটারে ইনপুটরে ভিসিসি বা ভিন বলে, ভিন। তো তুমি কোন লেগে ভিন আসবা, তারপরে কোন লেগে তুমি এনাবেল আসবা, কোন লেগে তুমি আপার গেটের গেট হবা, কোন লেগে তুমি লোয়ার গেটের গেট হবা, ঠিক আছে, কোন লেগে তুমি আউটপুট, এটা এল কয়েলরে এল দ্বারা প্রকাশ করা হয়, কোন লেগে তুমি এই এল থাকবা, এগুলা সব প্রি প্রোগ্রাম করা থাকে, ঠিক আছে। তার ওইখানে গিয়া আমার বইলা দিতে হবে না যে তুমি এই কাজ করবা, এই আইসির মধ্যে এই প্রি প্রোগ্রাম করা থাকে,
যখন যেভাবে ভোল্টেজ আসে সে সেইভাবে ভোল্টেজকে রিসিভ করে এবং যার যার লেগ অনুযায়ী তার কাজ করা শুরু করে। যেমন একটা পুলিশ স্টেশনে দেখা যায় যে কেউর কাজ থাকে রান্না বান্না, কেউর কাজ থাকে হলো গিয়া ডিউটি দেওয়া, কেউর কাজ করে অস্ত্র গুলারে এই লেখা রাখা, কে বের হচ্ছে কে ঢুকতেছে সেটা লেখা রাখা। এই আরেকটা গেটম্যানের কাজ করতেছে, ঠিক আছে। সো এইখানে আইসির ভিতরে যার যার কাজ সে বুঝা নিছে এবং সে অনুযায়ী সেইভাবে এনাবল পাওয়ার সাথে সাথে সে অনুযায়ী কাজ করা শুরু করবে। যখনই এনাবল পাবে, এনাবল পাওয়ার সাথে সাথে সে কি করবে, এই যে আমাদের এইখানে গেটগুলো আছে, যে মসফেটের যে গেট আছে, ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেটের গেট, সেইখানে পালস সেটিং একটা পালস তৈরি করা শুরু করবে। এইটা অন অফ হবে, অন অফ হবে। আমি এটার চিত্রটাকে আমি আরেকবার ক্লিন করে দিচ্ছি। ক্লিন করা কিভাবে সেটা হয় সেটা দেখাই। এইখানে ড্রেন, এইখানেও ড্রেন, এইখানে সোর্স 3 লেগ, এইখানে গেট, এইখানে গেট, এটা হবে গ্রাউন্ড, এখানে হবে কয়েল, এখানে আউটপুট ক্যাপাসিটর, এখানে আউটপুট ওইটি আউটপুট। আমরা একটা সেকশন বুঝতে পারলে, আমাদের ডেস্কটপের ক্ষেত্রে সেকশন বেশি নাই, আমাদের ল্যাপটপের ক্ষেত্রে 6 থেকে 7টা সেকশন থাকে। তো আমরা এই জিনিসগুলা বুঝে যাব, ঠিক আছে। এখানে আউটপুট মানে হচ্ছে এখানে সিপিইউর আউটপুট হইতে পারে, এখানে পিসিএস এর আউটপুট হইতে পারে, এখানে র্যামের আউটপুট হইতে পারে, এখানে গ্রাফিক্সের আউটপুট হইতে পারে, তারপরে এখানে হচ্ছে চার্জিং সেকশনের আউটপুট হইতে পারে। তো এই ধরনের যে কোনো সেকশন একটাই রুলস। তো এটা হচ্ছে চিপ, এই চিপে তো প্রি প্রোগ্রাম করাই আছে। এটা যখন এখানে এনাবেল আসে, এনাবেল আসার সাথে সাথে এখানে কি হয়, এটা অন, এটা অন, যখন এখানে অন হয় তখন এইখানে অফ, এইখানে অফ, আর যখন এইখানে অন হয় এইখানে অফ, আবার যেখানে এইখানে অন হয় এইখানে অন অফ। মানে হচ্ছে যে উপরে যখন অন হবে তখন নিচে অফ, আবার নিচে যখন অন হবে উপরে অফ। ও এটা তো এখানে না, এটা হচ্ছে এইখানে, তখন এটা অফ, আবার এইটা অফ, এইটা অফ। এখানে যখন অন এখানে অফ, এখানে অন এখানে অফ, এখানে যখন 1 এখানে 0, 1 এখানে 0, এখানে যখন 1 এখানে 0, এখানে যখন 1 এখানে 0, ঠিক আছে। এইভাবে একটা পালস সেটিং, একটা পালস তৈরি করে, ঠিক আছে। এখানে তো মেইন ভোল্টেজ চলে এসেছে, এই পালস সেটিং এর মাধ্যমে তারা কি করে, এখানে একটা কয়েলের ভিতরে এখানে একটা এইভাবে এসি কারেন্টের মতো জেনারেট হয়, একটা পালস জেনারেট হয়। পালস জেনারেট হইয়া এই যে কয়েল আছে, এই কয়েলে আইসা কি করে, ধাক্কা খায়। ধাক্কা খাইলে কয়েলের ভিতর দিয়ে যখন এই এসি কারেন্টটা পাস হইতে নেয়, এই কয়েলের প্রপার্টিস কি, কয়েলের প্রপার্টিস হচ্ছে যে এসি ব্লক, বিএলও সিকে ব্লক, আর ডিসি কে কি করে পাস, আমরা বেসিকে শিখছি। তো এসি কে কি করে, সে ব্লক করে দেয়। ব্লক করে এটারে ওই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ব্যাক ইএমএফ, এইভাবে ব্যাক ইএমএফ যে তৈরি হয়, সেই ব্যাক ইএমএফ মাধ্যমে সে রিভার্স যে কারেন্টটা আছে এসি কারেন্ট, সেই এসি কারেন্টটাকে এদিক দিয়ে সে ব্যাক করে এদিক দিয়ে এই যে গ্রাউন্ড করে দেয়, ঠিক আছে। আর যে পিওর যে ডিসিটা আছে, পিওর ডিসি ভোল্টেজটা সেইখান দিয়া পাস করে এবং এটা কি করে, এখানে স্টোর করে। এই যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরে সেই এখান দিয়ে আসতে থাকে এবং সেটা এখানে ঢুকতে থাকে। আর
এইখান থেকে যে পিওর ভোল্টেজটা আছে, কারেন্টটা আছে, সেটা এখান দিয়ে সে আউটপুটে পুট ক্যাপাসিটর। এটাকে কিন্তু আমরা যখন জিজ্ঞেস করব যে এটা কি ক্যাপাসিটর, এটাকে বলা যাবে না যে এটা শুধু ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে ইনপুট ক্যাপাসিটর থাকে, আউটপুট ক্যাপাসিটর থাকে। সো তখন আমাদের বলতে হবে আউটপুট ক্যাপাসিটর। আর এইখানে যদি কোনো ক্যাপাসিটর থাকে সেটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটর, সেটা হবে ইনপুট ক্যাপাসিটর। এটা হবে আউটপুট ক্যাপাসিটর, ওইটা হবে ইনপুট ক্যাপাসিটর। তো এইভাবে এই পালস সেটিং এর মাধ্যমে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা সেকশনে, এখানে যদি র্যামের জন্য দরকার হয় 1.5, তাহলে 1.5 তৈরি হয়। এখানে যদি পিসিএস এর জন্য তৈরি হয় 1.05, 1.05 তৈরি হয়। এখানে যদি সিপিইউর জন্য তৈরি হয় 1 ভোল্ট তৈরি হয়। ঠিক আছে? তারপরে এখানে যদি এই কি বলে ব্যাটারির জন্য তৈরি হয় 12 ভোল্ট তৈরি হবে। এখানে যদি অন্য কোনো জিএফএক্স কোর 1 পয়েন্ট সামথিং ভোল্টেজ তৈরি হবে। ঠিক আছে? তো এরকম পালস সেটিং এর মাধ্যমে এটা একটা বাক কনভার্টার তৈরি হয়। আর এখানে বাক কনভার্টার তৈরি করার আরেকটা কারণ হচ্ছে এর সাথে সাথে এই 1.5 এর সাথে আমরা দেখব যে এখানে 5 অ্যাম্পিয়ারও তৈরি হচ্ছে। ঠিক আছে? আর নয়তো আমরা এখানে তো 1.5 এমনি ওই যে লিনিয়ার রেগুলেটর যে আছে, সেই লিনিয়ার রেগুলেটর দিয়েই তো আমরা এখানে 5 ভোল্ট তৈরি করতে পারি। আমার দরকার কি এত এই কস্টলি, এত কস্ট করার দরকার? এখানে জাস্ট আমরা একটা এই মসফেট দিয়েই তো আমাদের কাজ শেষ হয়ে যেত। একটা ভোল্টেজ এখানে আসতো 19 ভোল্ট, এখান থেকে 5 ভোল্ট এনাবেল দিয়া এটারে 1.5 ভোল্ট তৈরি করে দিতে পারতাম। এখানে একটা জেনারেটর দিয়ে বসাই দিয়া এখানে 1.5 ভোল্ট তৈরি করে ফেলতে পারতাম। কিন্তু এখানে তো আর অ্যাম্পিয়ার জেনারেট হবে না, এখানে কারেন্ট জেনারেট হবে না। সুইচিং এর মাধ্যমে যেই অ্যাম্পিয়ারটা তৈরি হইতেছে, সেই অ্যাম্পিয়ারটা এখানে তৈরি হবে না। সেই জন্য এবং এত ভোল্টেজকে যদি আমরা এইভাবে কনভার্ট করতে থাকি তাহলে হিট বেশি হয়ে যাবে, হিট। ঠিক আছে? আর এই সুইচিং এর মাধ্যমে যদি আমরা কনভার্ট করি যে একবার অফ, একবার অন, একবার অন, একবার অফ, একবার অন, একবার অফ, সেক্ষেত্রে হচ্ছে এই পালস সেটিং এর কারণে আমাদের অতিরিক্ত এরকম নয়েজ, এইগুলোর ভিতরে নয়েজ হয়, সেই নয়েজটা হবে না, আমাদের ক্লিয়ার একটা ভোল্টেজ এভাবে পাস হবে। সেই জন্যই এখানে প্রত্যেকটা সেকশনে তারা এইভাবে বাক কনভার্টারের মাধ্যমে একটা সেকশনকে আউটপুট ভোল্টেজ প্রদান করে থাকে। বোঝা গেছে না যায় নাই? জি ভাই বুঝছি। দেখি আরো কি আছে এখানে। ডিসি ভোল্টেজ ফ্লো, এসি পালস সেটিং ভোল্টেজ। ওকে, তো আমরা আমাদের এই জিনিসটা, এই যে এখানে যে এই চিপের মাধ্যমে যে পালস সেটিংটা তৈরি হয়, এটা এসির মতো তৈরি হয় আর কি। যে আমরা তো জানি যে এখান দিয়ে ভোল্টেজ কিন্তু ডিসি ভোল্টেজই ঢুকে। ঠিক আছে? তাহলে আবার এসি আসলো কোত্থেকে? যখন আমাদের এইখানে এই যে অন অফ অন অফ অন অফ করে তো এই ভোল্টেজের আউটপুটটা আমরা পাইতেছি, তাই না? এখানে তখন এসি পালস জেনারেট হয়। আর এসি পালসকে খাইয়া দেওয়ার জন্য বা রুখে দেওয়ার জন্য এখানে একটা কয়েল ইউজ করা হয়েছে। এই কয়েলে কি করে, এই ব্যাক ইএমএফ যেই ভোল্টেজটা জেনারেট হয় সেটাকে সে যখন এইখান দিয়ে ভোল্টেজটা আসে, আইসা এই লোয়ার মসফেটের মাধ্যমে, গ্রাউন্ডের মাধ্যমে সে গ্রাউন্ড করে দেয়। এই জন্য এখানে একটা গ্রাউন্ড রাখা হয়েছে। দেন এখানে যখন ভোল্টেজটা আউটপুটে, এই যে আমাদের এখানে পালস সেটিং হচ্ছে বারবার, তো এখানে তো কতক্ষণ পালস হবে, কতক্ষণ পালস জেনারেট হবে সে? যে আমি কি প্রতিনিয়ত আমি কাজ করতে থাকবো? ঢেকি বানা মনে হয় দেখছেন অনেকে, যখন গুঁড়া গুঁড়া হয়ে যাব, গুঁড়া হয়ে যাব ধান বা মাড়াই হয়ে যাব, তখনও কি আমরা ঢেকি বানতে থাকবো? বানতে থাকবো না। যে আমাদের কাজ হয়ে গেছে, আমাদের চালের গুঁড়া তৈরি হয়ে গেছে, এখন আর আমাদের এখানে এই আর ঢেকি বানতে হইব না। তো তখন কি করে, এখান থেকে তাদের আউটপুট একটা ফিডব্যাক পিন থাকে, সেই ফিডব্যাক পিনের মাধ্যমে এখানে চিপেরে জানান দেয় যে আমার এখানে 1.5 ভোল্ট ওকে আছে, তুমি পালস বন্ধ করো। তখন সে কি করে, পালস বন্ধ করে দেয় মিলি সেকেন্ডের জন্য।
যে তুমি লোয়ার মসফেট অফ করো, এটাকে অন করো, আবার যখন দেখা যায় যে এই 1.5 মানে নাই 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 কমে যাচ্ছে, তখন কি করে আবার এখান থেকে ফিডব্যাকের মাধ্যমে সারাক্ষণ একটা এই পালস জেনারেট হতে থাকে যে আমার সামনে কিন্তু ভোল্টেজ কমে যাচ্ছে, তখন এরা আবার কিন্তু ভোল্টেজটা এখানে পালস অন অফ করা শুরু করে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্মার্ট চিপ। স্মার্ট চিপ তারা স্মার্ট চিপ মানে হচ্ছে যে এখানে এটার টেম্পারেচার এই নির্ণয় করতে পারে, তারপরে হচ্ছে ফিডব্যাক আউটপুটে কি কারেন্ট আছে, কি ধরনের ভোল্টেজ আছে না নাই, সেই জিনিসটা সে সেন্স করতে পারে। ঠিক আছে, সেন্সর দেওয়া আছে। তো এগুলো হচ্ছে স্মার্ট চিপ। তো স্মার্ট চিপ হওয়ার কারণে আমাদের মূলত হচ্ছে প্রোটেকশন, আমাদের যে এই ল্যাপটপ চলতেছে বা ডেস্কটপ চলতেছে, আমরা তো এর ভিতরে কিছু দেখি না, এই সমস্ত কিছুই হচ্ছে জাস্ট প্রোটেকশনের জন্য, যে তুমি আউটপুটে যেন তোমার কোনো ক্ষতি না হয়, তুমি একটা কাজ করতেছো, তোমার যেন সেই জিনিসটা ইয়া না হয়, বিঘ্ন না ঘটে, সে এখান দিয়ে সে জানান দিচ্ছে যে আইসি রে যে আমি কিন্তু আমার ভোল্টেজ কিন্তু ওকে আছে, ওকে নাই, এরকম সে সারাক্ষণ একটা ফিডব্যাক দিয়ে থাকে। তো এই ফিডব্যাকই হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আসে। যখন এখানে 1.5 ভোল্টেজ আসতেছে, সেটা একটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে জাস্ট একটা নগণ্য ভোল্টেজ, এখানে 1.5 আসলে এখানে 1 ভোল্ট দিয়া জানান দেয় যে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে যে ফিডব্যাক ওকে আছে। তো সর্বশেষ যখন তার এই ভোল্টেজ ওকে থাকে এবং সেকশন ওকে থাকে, তখন সে কি করে একটা পাওয়ার গুড সিগন্যাল রিলিজ করে এই আইসি। এই পাওয়ার গুড সিগন্যাল তার যে বস আছে, যেমন পিসিএইচ, সকল চিপের পাওয়ার গুড গিয়া পিসিএইচ কে একটা পাওয়ার গুড জানান দেয় যে আমার পাওয়ার ওকে ভাই, আমার পাওয়ার ওকে, আমার সেকশনের পাওয়ার ওকে, আমার সেকশনের পাওয়ার ওকে। পাওয়ার গুডের এখানে সাধারণত 3.3 ভোল্ট থাকে, এনাবেলে 3.3 ভোল্ট থাকে সাধারণত। তো আমরা প্রথমত চেক করব যে চিপের মধ্যে আমাদের ভিসিসি ইনপুট ভোল্টেজ আসতেছে কিনা এবং ড্রাইভিং ভোল্টেজ আছে কিনা। আমরা প্রথমত চেক করব একটা সেকশনকে চেক করার জন্য। প্রথমত আমরা একটা সেকশনের ভিসিসি বা ভিন আসছে কিনা, ঠিক আছে, ভিন আসছে কিনা বা ভিসিসি বা ভিডিডি ড্রাইভিং ভোল্টেজ 5 ভোল্ট, ড্রাইভিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আর ভিন হচ্ছে 19 ভোল্ট বা 12 ভোল্ট। তো প্রথমত এই দুইটা ভোল্টেজ আসছে কিনা, আসার পরে যদি আসে দেন আমরা চেক করব হচ্ছে এনাবেল আসতেছে কিনা। এনাবেল আসলে সে কাজ শুরু করবে, এনাবেলের মধ্যে 3.3 ভোল্ট আছে কিনা। দেন যদি আউটপুট ভোল্টেজটা আমরা পাই তো পাইলাম, আর যদি না পাই আমরা এখানে আরেকটা জিনিস চেক করতে পারি যে পাওয়ার গুড বের হচ্ছে কিনা, 3.3 ভোল্ট, হ্যাঁ, পাওয়ার গুডটা বের হচ্ছে কিনা। আইসি ওকে যদি ঠিকমতো কাজ করতে থাকে তাহলে আমাদের পাওয়ার গুডটা বের হবে 3.3 ভোল্ট। আর যদি এই সেকশন কাজ না করে সেক্ষেত্রে এই পাওয়ার গুডের মধ্যে যদি আমরা কম ভোল্টেজ পাই, যেমন 3 ভোল্টের মধ্যে 1 ভোল্ট, এই অ্যানাবেলের মধ্যে যদি আমরা 3 পয়েন্টের জায়গায় যদি 2 ভোল্ট বা 1 ভোল্ট পাই, তাহলে অ্যানাবেলই হচ্ছে না। তাহলে অ্যানাবেল কে দিচ্ছে, তারে গিয়া খুঁজো। অ্যানাবেল যে হচ্ছে না তারে গিয়া খুঁজো। যদি এখানে ভিন এখানে 19 ভোল্ট না আসে, তখন আমাদের এখানে হয়তোবা কোনো ভোল্টেজ ডিভাইডার আছে কিনা, ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে হয়তো এখানে ভিনটা আসবে। তো এখানে ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে এই R1 রেজিস্টর বা R2 রেজিস্টর কোনোটা কম কাজ করতেছে কিনা না আবার বেশি কাজ করতেছে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, যে আবার দেখা যায় যে একটা হাই ভোল্টেজ যাতে কি করে ফট করে যদি আইসির ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম হতে পারে। তো তখন কি করে একটা এখানে 19 ভোল্ট যদি আসে, এখানে একটা রেজিস্টরের মাধ্যমে এই 19 ভোল্টটাকে এই ভোল্টেজটারে ধাক্কাটা কমায় দেয়। হ্যাঁ, এই রেজিস্টর কি করে ধাক্কাটাকে 19 ভোল্ট যাতে শুট করে এখানে আইসিতে ঢুকা না করতে পারে তারে একটু ধীর গতি করে দেয়। এখানে একটা রেজিস্টর বসায় তার ধীর গতি করে দেয়। তখন দেখতে হবে যে আমার এখানে
12 ভোল্টের জায়গায় আসতেছে হলো 6 ভোল্ট। কি রে 6 ভোল্ট কেন আসে? তাইলে এইখানে আমাদের 19 ভোল্টই আছে আর এইখানে আমাদের 6 ভোল্ট আসতেছে, তার মানে এই রেজিস্টরে কোনো গোলমাল আছে, এই রেজিস্টরকে চেক করতে হবে। ঠিক আছে, দেন আবার দেখা যায় যে এই 19 ভোল্টে কনভার্ট করে সে 5 ভোল্ট ভিডিডি বানাইছে, তাহলে এইখানে আরেকটা ইয়া দিয়া, এইখানে আরেকটা ইয়া দিয়া এইখানে আউটপুট দিছে। তো সেই অনুযায়ী R1 এবং R2 তে কি পরিমাণ ইয়া দিবে, সেটা এই 5 ভোল্ট আসার জন্য, এই 19 ভোল্টকে কনভার্ট করে 5 ভোল্টকে আসার জন্য এখানে R1 এ R2 কত রেজিস্টর হবে সেই অনুযায়ী এখানে দিবে। এখন দেখা যাইতেছে যে 5 ভোল্টের জায়গায় সে ডাইরেক্ট 19 ভোল্টে ঢুইকা পড়ছে, কি হবে, সে ডাইরেক্ট 19 ভোল্টে ঢুইকা পড়ছে। তাহলে কি আমাদের নিশ্চয়ই এই এখানে যে রেজিস্টর আছে সেই রেজিস্টর কাজ করতেছে না, R2 রেজিস্টর কাজ করতেছে না বা R1 রেজিস্টর কাজ করতেছে না। ঠিক আছে, যে ভোল্টেজটা ডিরেক্টলি এদিক দিয়া ঢুইকা যেতেছে, মানে আর ওয়ান রেজিস্টরই কাজ করতেছে না, কারণ R2 যদি না কাজ করে তাহলে এটা পুরোটাই গ্রাউন্ড হয়ে যাবে, এখানে 0 ভোল্ট হয়ে যাবে। কিন্তু 0 ভোল্ট হয় কেন, আমাদের R2 রেজিস্টর হয়ে গেছে কি ওপেন হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে, তার কারণে আমাদের এখানে 5 ভোল্ট ভিডিডি আসতেছে না এবং আইসি কে ড্রাইভ করতে পারতেছে না। ঠিক আছে, এই জিনিসগুলা। দেন 3.3 ভোল্ট আউটপুটে ভোল্টেজ কম আসতেছে, আমাদের আউটপুটে ভোল্টেজ কম আসতেছে, যেখানে দরকার হলো কি আমাদের আউটপুটে 5 ভোল্ট, সেখানে আসতেছে হচ্ছে 3 বা 2 ভোল্ট। কি রে 3 ভোল্ট বা 2 ভোল্ট আসতেছে কেন, তাহলে আমাদের দেখতে হবে এনাবেলের মধ্যে সম্পূর্ণ ভোল্টেজ আসতেছে কিনা, এখানে 2 ভোল্ট আসতেছে বিধায় এই আউটপুটে আমাদের 3 বা 2, 5 এর জায়গায় 3 বা 2 ভোল্টেজ আসতেছে। তাহলে এনাবেল কেন কম আসতেছে, এই আইসির কোনো লেগের কারণে কি, কোনো লেগ কি কোনো ওটার সাথে লেগে গেছে না কি, তো সেই জন্য ভিতরে শর্টের কারণে কি হচ্ছে, না এই এনাবেল যেখান থেকে আসতেছে সেইখান থেকেই পাওয়ারটা কম আসতেছে বিধায় এখানে ঠিকমতো তাকে এনাবেল করতে পারতেছে না, গাড়ি ঠিকমতো চলতেছে না এবং আউটপুট ঠিকমতো দিচ্ছে না। এই আউটপুট যতক্ষণ পর্যন্ত ঠিকমতো না দিবে সে পাওয়ার গুড সে ঠিকমতো দিবে না, যে আউটপুট আমার পাওয়ার গুড ঠিক নাই। আমি পাওয়ার গুড মানে হচ্ছে আমি আইসি খুব ভালো আছি, আমার শরীর ভালো আছে, টোটাল সিস্টেমটা আমার ভালো আছে, ভিন ভালো আছে, ড্রাইভিং ভোল্টেজ ভালো আছে, আমার এনাবেল ভালো আছে, আমার আউটপুট ভোল্টেজ ওকে আছে। আউটপুট ভোল্টেজ যখন আমাদের এখান থেকে আবার ফিডব্যাক দিবে, সেই ফিডব্যাককে ডিফাইন কইরা সে এই পাওয়ার গুডকে এখানে আবার ভোল্টেজ দিবে ভিতরে ইন্টারনালি, এটা আমাদের দেখার দরকার নেই। ইন্টারনালি সে এখানে একটা সার্কিটের মাধ্যমে সে পাওয়ার গুডটাকে আউটপুট করবে যে আমি কিন্তু ফিডব্যাক ওকে আছে, দ্যাট মিন্স তোমার আইসির সকল রিকোয়ারমেন্ট ওকে, তুমি আমাকে পাওয়ার গুড দাও। এবং তুমি পাওয়ার গুড দিয়া তুমি তোমার বসেরে জানাও, বসকে পিসিএইচ পিসিএইচ কে জানাও যে আমার পাওয়ার গুড আছে। সকল আইসির পাওয়ার গুড আইসা পিসিএইচ কে জানায় যে আমি ওকে, হ্যাঁ আমার পাওয়ার গুড ওকে। দেন পিসিএইচ কি করে, সে একটা পাওয়ার গুড রিলিজ করে সিপিইউ কে, যে স্যার, পিসিএইচ এর বস হচ্ছে আবার সিপিইউ, যে স্যার সকল পাওয়ার গুড আমি খবর নিছি, এরা সবাই ওকে আছে, হ্যাঁ, তো আপনাকে এই যে পাওয়ার গুড দিলাম, এখন আপনি কি করবেন করেন। তো সে কি করে একটা রিসেট পাঠায়, রিসেট পাঠানোর পরে সে জানায় যে ওকে ঠিক আছে, দেন সে আবার আরেকটা রিসেট পাঠায়, পাঠায়া সকল কিছুরে রিসেট করে ডিসপ্লে অন করে দেয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আরো ভালো করে দেখব। তো এটা আমরা জাস্ট একটা শর্ট ভিউ দেখাইলাম, আর আমাদের কি বলে এটারে বাক কনভার্টার বা সুইচিং প্রসেসটা দেখাইলাম। এই সুইচিং প্রসেস সকল সেকশনের জন্য এক, আমরা যদি আজকের ক্লাস বুঝে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই সুইচিং ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন, কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি করতে পারেন। হ্যালো, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস ক্লোজ করব। আর যারা মনে করেন আগের ক্লাসগুলা পান